আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি সবাই শুনতে পাচ্ছ। শুনতে না পাইলে আমারে জানাইও। ওকে। তো দেখো আমাদের যেই ক্লাসগুলো চলতেছিল সেটা হচ্ছে যে ভলপন আমরা পড়ছিলাম। তো ভলপনের এইটা আমরা আজকে ব্রিফ কোশ্চেন পড়বো কিছু, এবং তারপরে ডাচেস অফ মালফি পড়ার আগে আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে, সেই টার্মগুলো আমরা জানবো, এবং তারপরে সামনের ক্লাসে আমরা ডাচেস অফ মালফি পড়ে ফেলবো। আর ডাচেস অফ মালফি আমরা পড়ার পরে আমরা চলে যাবো লিঙ্গুইস্টিক্সে। তো আগামী ক্লাসের পরের ক্লাসটা ইম্পর্টেন্ট, তোমরা ওইভাবে প্রিপারেশন নিও। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা আজকেই জানিয়ে রাখি, নেক্সট উইকে, নেক্সট উইক বলতে এই যে যে সপ্তাহ চলতেছে এটা তো ঠিক আছে, আগামী সপ্তাহে আমি থাকবো না, প্রায় 4-5 দিন থাকবো না, এবং এই 4-5 দিনের জন্য আমি কিছু ভিডিও শেয়ার করব তোমাদের গ্রুপে। ওই 4-5 দিনে হয়তো লিঙ্গুইস্টিক্সের উপরে, তারপরে আরো বেশ কিছু জিনিসের উপরে, যেগুলো যেগুলো ক্লাস করলে তোমরা সবই বুঝতে পারবে আর কি। এবং ওই ভিডিওগুলো শেয়ার করবো, এবং ওই সময়টাতে আমি আহ, অন্য এক জায়গায় যাব, একটা ট্যুরে যাব আর কি। তো ট্যুর থেকে এসে ছবি শেয়ার করবো, সমস্যা নেই। তো এটা পরের সপ্তাহে 11 তারিখে আর কি। এখন যেমন এটা 11 তারিখ, মানে আগামী শনিবারে। এই সপ্তাহ পুরোটাই ক্লাস হবে, পরের সপ্তাহে দুইটা ক্লাস আমাদের সমস্যা হবে। এক হচ্ছে শনিবার রাত্রি, আর একটা হচ্ছে সোমবার রাত্রি, আর বুধবারে ক্লাস হবে আর কি। তো ওই দুইটা দিনে আমি তোমাদের জন্য ভিডিও, মানে আগে ক্লাস রেকর্ড করে সেই ভিডিওগুলো আমি শেয়ার করবো। তোকে এটা জানিয়ে রাখলাম। আর চলো তাহলে আমরা ভলপন থেকে আমরা পড়ে আসি। দেখো আমরা ভলপন থেকে ব্রিফ কোশ্চেন গুলো আমাদের পড়া হয়নি, এই ব্রিফ কোশ্চেন গুলো পড়ি। এখানে দেখো ই মানে হু ইজ, এটা দিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। তো এই কোশ্চেন গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, বা এমনিতে ইম্পর্টেন্ট গুলো জাস্ট পড়বো, যাতে করে আমরা ওই ডাস্টস অফ মালফিতে যাওয়ার আগে বেশ কয়েকটা জিনিসটা পড়তে হবে, সেগুলো আমরা যাতে আজকে পড়ে ফেলতে পারি। দেখো, হু ইজ ভলপন। ভলপন হচ্ছে ইজ আ ম্যাগনিফিকো অর নোবেলম্যান অফ ভেনিস, অর্থাৎ ইটালির ভেনিসের একটা সম্ভ্রান্ত ব্যক্তি হচ্ছে ভলপন। হি ইজ আ কন আর্টিস্ট হু ফিন ইন ইলনেস টু অ্যাট্রাক্ট লিগাসি হান্টার। সে হচ্ছে একজন, মনে করো, অভিনেতা, হ্যাঁ, আর্টিস্ট মানে অভিনয় করে আর কি। এবং সে হচ্ছে একজন অসুস্থতার ভান ধরে রয়েছে এরকম। এবং সে হচ্ছে লিগাসি হান্টারদেরকে আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই কাজটা করে থাকে। কারণ আমরা সবাই জানি যে এখানে আমরা যে স্টোরিটা পড়েছি, যে ভলপনের বেশ টাকা পয়সা, গোল্ড সম্পত্তি এগুলো রয়েছে, বাড়িঘর রয়েছে। তো সে এবার তার বয়সও হয়ে গেছে, এখন সে যাচ্ছে, মানে সে ঘোষণা দিচ্ছে যে আমি তো মারা যাব, তো মারা যাওয়ার আগে আমার তো বউ ছেলেপুলে কেউ নাই, তো আমি এই সম্পত্তি কারণ আমি দিয়ে যাব। তো কাকে দিয়ে যাব? যে আমাকে স্যাটিসফাইড করতে পারবে তার বিভিন্ন গিফট দিয়ে। তো এতে করে দেখা যায় যে সমাজের তার পরিচিত অনেক লোকই আসে, তারা এসে তাকে বিভিন্ন গিফট দেয়, যাতে করে সে মারা যাওয়ার আগে তার নামে উইল করে যেতে পারে, ইচ্ছাপত্র করে দিতে পারে, বা দলিল করতে পারে। এবং এই কাজে তাকে হেল্প করে তারই একজন হেল্পার মস্কা, সে হেল্প করে। এবং এছাড়া আরো কয়েকজন ক্যারেক্টার রয়েছে, যেমন ডোয়ার্ফ রয়েছে, তারপরে দুইজন হিজড়া টাইপের লোক রয়েছে, এরা তাকে হেল্প করে থাকে। হি এম্বডিজ গ্রিড অ্যান্ড অবসেসেস ওভার গোল্ড। সে হচ্ছে মূলত তার যে লোভ, সেই লোভটাকে রিপ্রেজেন্ট করে, সে একজন লোভী মানুষ হিসেবে আর কি প্রেজেন্টেড হয় এখানে। এবং সোনা বা গোল্ডের প্রতি তার যে একটা মোহ রয়েছে, সেটাও আমরা দেখতে পাই। His love of watching others greed and flattery tends towards um, voyeurism. ভয়েরিজম হচ্ছে, বলা হচ্ছে তার, আমরা পুরোটা পড়ি আর কি। বলছে তার লাভ অফ ওয়াচিং আদার্স গ্রিড, অর্থাৎ অন্য মানুষরা কেমন লোভী সেই লোভগুলোকে দেখা। এবং মানে এটাকে এটাকে তিনি ভালোবাসেন, যে আমি একটা জিনিস রেখে দিলাম, হয় না এটা? আমরা কিন্তু অনেক সময় ওই যে টিকটক ভিডিওগুলোতেও দেখি যে রাস্তায় একটা ইয়ে দিয়ে রেখেছে, কি বলে, মানিব্যাগ দিয়ে রেখেছে, এবং কে ওটা নিচ্ছে সেটা দেখতেছে, বা সে সময় হয়তো সেটাকে টান দিয়ে নিয়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে তোমার, এটা দেখতে তিনি পছন্দ করেন, অন্যদের লোভ। এবং আরেকটা জিনিস, ফ্ল্যাটারি টেন্ডস টুয়ার্ডস ভয়েডিজম। এই ভয়েডিজমটা হচ্ছে এটা হচ্ছে একটা প্র্যাকটিস, হ্যাঁ, যেটা হচ্ছে যে অন্যদেরকে, মানে অন্যদের
ওয়াইফ, অন্যদের হাজব্যান্ড বা অন্যদের মেয়ে বা ছেলে, এদেরকে ভাগিয়ে নিয়ে এসে সেক্সুয়াল প্লেজার যেটা সেইটাকে গেইন করা এবং সেটার মাধ্যমে আনন্দ লাভ, এই অ্যাক্টিভিটিকেই বলা হয় হচ্ছে এই ভয়েরিজম। তো বলা হচ্ছে যে তার এই যে সম্পদ, অন্যদের লোভ দেখা এবং অন্যদেরকে এবং সে ওই ছলচাতুরির মাধ্যমে সেটাকে সেক্সুয়াল প্লেজারের দিকে নিয়ে যাওয়া বা সেটা গেইন করার যে চেষ্টা, এইটা করে থাকে হচ্ছে আমাদের ভলপন। আচ্ছা, হোয়াই ডাজ ভলপন ফেন্স ইলনেস? কেন ভলপন এই ইলনেসের ভান ধরে বা অভিনয় করে? ভলপন এটা করে টু অ্যাটাক লিগাসি হান্টারদেরকে। হু ইজ মস্কা? মস্কা ইজ দ্য প্যারাসাইট অফ ভলপন, আমরা এটুকুই জানি, বাকিগুলো আর জানবো না। হু ইজ ভলতোর? ভলতোর ইজ অ্যান অ্যাডভোকেট অর লয়ার। তো তিনি একজন অ্যাডভোকেট অথবা লয়ার এবং তিনি হচ্ছেন একজন লিগাসি হান্টার। লিগাসি মানেই হচ্ছে তোমার উত্তরাধিকারী, আর হান্টার বলতে উত্তরাধিকারী যে হান্ট করতে চায় বা যে পেতে চায় আর কি। তার পাশে হু ইজ কর্বাসিও? কর্বাসিও একজন হচ্ছে ওল্ড জেন্টেলম্যান, ওল্ড একজন ভদ্রলোক। এরপর হু ইজ করভিনো? করভিনো ইজ এ মার্চান্ট। করভিনো হচ্ছে একজন মার্চান্ট এবং সে একই সঙ্গে আবার একজন লিগাসি হান্টার। তারপরে হু আর অ্যাভোক্যাট্রিও? অ্যাভোক্যাটরি আর কি। অ্যাভোক্যাটরি হচ্ছে four magistrates. Avocatory are the four magistrates or the judge from the scrutinio. এটা হচ্ছে যে জাজ আর কি, যারা ওই যে এই এদের ট্রায়ালটা আর কি ইয়ে করে, ওই যে ভলপনের লাস্টে যে ট্রায়ালটা হয় সেই ট্রায়ালটাকে এরাই পরিচালনা করে আর কি। হু ইজ দ্য নোটারিও? নোটারিও কে? The notario is the registrar or officer of the scrutinio. স্ক্রুটিনি নামে একটা শব্দ আছে, স্ক্রুটিনি মানে তন্ন করে খোঁজা। তো এইখানে স্ক্রুটিনিও হচ্ছে একটা বলতে পারো ওই তদন্ত বাহিনী আর কি, তদন্তকারী সংস্থা আর কি বলতে পারো। তো বলছে সেখানকার রেজিস্ট্রারদেরকে বা অফিসারকে বলা হয় নোটারিও। আমরা আর একটু বেশি পড়তেছি না, জাস্ট এটা অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমরা যেটাকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে আমি এক্সপ্লেন করে দেবো তোমাদের সামনে। হু ইজ স্যার পলিটিক উডবি? তো পলিটিক উডবি ইজ আ নাইট অ্যান্ড ইজ এ ট্রাভেলার ফ্রম ইংল্যান্ড, এবং সে তার নলেজের জন্য এবং তার জেন্টেলম্যানশিপের জন্য সে খুবই প্রাউড ফিল করে, এবং হি ইজ আ নো ইট অল হু ইনফ্যাক্ট নোজ নট ভেরি মাচ অ্যাট অল। সে হচ্ছে সব জানতা, নো ইট অল মানে সব জানতা বা জ্যাক অফ অল ট্রেডস আর কি, এরকম একটা ব্যক্তি, কিন্তু আসলে সে এত বেশি জানে না। এই স্যার পলিটিক উঠবে, এটা একটা ফানি ক্যারেক্টার এখানকার। এরপরে রয়েছে হু ইজ পেরিগ্রিন? পেরিগ্রিন হচ্ছে একজন জেন্টেলম্যান ট্রাভেলার, এই পলিটিকের মতোই আর কি। তারপরে হু ইজ বোনারিও? বোনারিও ইজ ইয়াং জেন্টেলম্যান সান অফ করবাসিওর ছেলে। এই জায়গাটাতে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো যে এই অন্তত এই নাটকটাতে কার সাথে কার সম্পর্ক, এই জিনিসগুলো একটু মাথায় রেখো একটু। বিশেষ করে বোনারিও কার ছেলে, করবাসিও নাকি করভিনো, নাকি করবাসিওর সাথে করভিনিওর কোনো সম্পর্ক আছে, এই জিনিসগুলো কিন্তু গুলিয়ে ফেলবা। এই জন্য আগে থেকে একটা ক্যারেক্টার চার্ট তৈরি করবা, ক্যারেক্টার চার্ট তৈরি করে তাহলে এটা তোমরা ভালোভাবে মনে রাখতে পারবা। এবং এইখানে এই ক্যারেক্টারগুলো কিন্তু ভালোভাবে মিলিয়ে লিখতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। হু ইজ লেডি উডবি? লেডি উডবি হচ্ছে স্যার পলিটিক উডবির ওয়াইফ, নাইটসের ওয়াইফ, এবং সে হচ্ছে একদম গ্যারোলাস মানে বকবক করে বেশি। হু ইজ সিলিয়া? সিলিয়া ইজ দ্য ওয়াইফ অফ মার্চান্ট করভিনো, ব্যবসায়ী করভিনো, তার ওয়াইফের নাম হচ্ছে সিলিয়া। হু আর দ্য কমেন্ডেটরি? দ্য কমেন্ডেটরি আর দ্য অফিসার্স, এরা হচ্ছে এক ধরনের অফিসার্স। দে আর দ্য কোর্ট অফিসার হু ডিটেইন করবাসিও, করভিনো, ভলতোর, মস্কা অ্যান্ড ভলপন ওয়ান্স দেয়ার পানিশমেন্ট হ্যাভ বিন হ্যান্ডেড ডাউন। বলা হচ্ছে যে এরা হচ্ছে কোর্টের অফিসার এবং তারাই মূলত এই কোর্টের যে বিচার কাজ সেগুলো হচ্ছে তারাই দেখাশোনা করে, এবং তারা এটাকে আবার যেটা করে যে তাদেরকে যখন রায় দেওয়া হয় যে এরা দোষী, তখন এদেরকে তারাই হচ্ছে ডিটেইন করে মানে আটক করে আর কি, মানে বলতে পারো যে পুলিশ অফিসার। এরা গিয়ে এদেরকে আসলে, এরা তো কম বেশি সবাই হচ্ছে তোমার ওই কি বলে অপরাধী, তো সবারই পানিশমেন্ট হিসাবে তাদেরকে আটক করে আর কি সবাই।
এরপরে হু ইজ মার্কেটরি, হু আর দ্য মার্কেটরি, মার্কেটরি আর দ্য থ্রি মার্চান্টস, এরা হচ্ছে তিনটা মার্চান্ট। দে আর পেরিগ্রিন অ্যাকমপ্লিসেস ইন দ্য প্র্যাকটিক্যাল জোক হি প্লেইস অন স্যার পলিটিক। এরা হচ্ছে মূলত পেরিগ্রিনস, অনেকগুলো পেরিগ্রিনস রয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এরা মার্কেটরি মানে এরা হচ্ছে এক কথায় মার্চান্ট। এই যে মার্কেটরি, কমেন্টেটরি, তারপরে পেরিগ্রিন, এগুলো হচ্ছে মূলত ওই ইটালিয়ান শব্দ বা ল্যাটিন শব্দ, এরকম শব্দ আর কি। হু আর দ্য গুড ক্যারেক্টার্স ইন ভলপন, ভলপনের ভেতরে ভালো ক্যারেক্টার কারা? এখানে দুইটা পাবো, সেটা হচ্ছে বোনারিও এবং শিলিয়া, এই দুইটা হচ্ছে ভালো ক্যারেক্টার, বাকি সবই কোনো না কোনোভাবে খারাপ ক্যারেক্টার। তারপরে হু ইজ অ্যান অ্যাক্রোস্টিক, অ্যান অ্যাক্রোস্টিক ইজ এ পোয়েম in which particular letters in each line, usually the first letter, can be read downwards to form a word or words। বলা হচ্ছে যে অ্যাক্রোস্টিক এটা মূলত এক ধরনের কবিতা, যেখানে পার্টিকুলার লেটারগুলোকে প্রত্যেকটা লাইনের আসলে ডাউনওয়ার্ডলি সাজানো হয়। যেমন ধরো প্রথম হয়তো একটা কবিতা লেখা হলো, প্রথম লাইনে আছে এ দিয়ে লেটারটা শুরু হচ্ছে, এ লেটার দিয়ে একটা শব্দ শুরু হচ্ছে, তাহলে পরের লাইনে গিয়ে বি দিয়ে হবে, অথবা বি না হলে সি হবে, সি না হলে অন্তত ডি হবে। তারপরের লাইন আবার ডি এর আগে যাবে না, ডি এর পরেই হতে হবে, সেটা ডি এর পরে ই হতে পারে বা এফ বা অন্য কিছু হতে পারে। তারপরে হয়তো ধরলাম আমরা জি হলো, তাহলে জি এর পরে আবার জি এর পেছনে যাবে না, এটা আবার জি এর সামনের দিকে যেতে হবে, এইরকম আর কি। ডাউনওয়ার্ডলি এটা লেটারগুলো সাজানো থাকবে। হুইচ ডাজ ভলপন রিগার্ড অ্যাজ ই সেন্ট, এটা ভলপন তার গোল্ড যেটা রয়েছে সে গোল্ডকে সে সেন্ট হিসেবে রিগার্ড করে, বিবেচনা করে। আচ্ছা, হোয়াই ডাজ ভলপন ওয়ান্ট টু কম্পেয়ার গোল্ড টু ভেনাস, কেন সে ভেনাসের সাথে এই গোল্ডকে কম্পেয়ার করতেছে? তো ভলপন ডাজন্ট ওয়ান্ট টু কম্পেয়ার গোল্ড টু ভেনাস, ভলপন এটা করতে চায় না। ভেনাস হ্যাজ অনলি ওয়ান চাইল্ড কিউপিড, ভেনাসের একটা চাইল্ড রয়েছে সেটা হচ্ছে কিউপিড। আচ্ছা, টু ভলপন গোল্ড শুড বি কম্পেয়ার টু এ গডেস, ভলপনের মতে গোল্ডকে মূলত গডেসের সাথে তুলনা করা উচিত। হু হ্যাজ 20,000 চিলড্রেন লাইক কিউপিডস, এবং যার মূলত প্রায় 20,000 ছেলেপুলে রয়েছে এবং কিউপিডের মতো। তোমরা কিউপিড এটা তো অনেকেই চিনো, যারা চিনো না তাদেরকে একটু দেখিয়ে দিই। কিউপিড তো তোমরা চিনো, দেখলেই বুঝতে পারবা জিনিসটা কি। এই যে এটা কিউপিড বা এই যে এটা, তারা আরো ভালোভাবে বুঝাই দিই। এই যে কিউপিডের কাজ হচ্ছে ওই যে ভালোবাসাকে আনলক করা, তীর মেরে তোমার হৃদয়ে হৃদয়ে বিদ্ধ করা, মানে তোমাকে পটানো আর কি এটাই হচ্ছে উদ্দেশ্য। তো কিউপিডের কাজ এটা। আমরা এখানে অনেকগুলো ক্যারেক্টার পাবো এরকম সব। তো এই কিউপিডের দেখো বলতেছে যে ছেলে পুলে কতগুলো, 20,000। ভেনাস হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, ভেনাসের শুধুমাত্র একটা চাইল্ড রয়েছে কিউপিড। টু ভলপন গোড শুড বি কম্পেয়ার টু এ গডেস হু হ্যাজ 20,000 চিলড্রেন লাইক কিউপিড, অর্থাৎ গড এটা মানে ভলপন মূলত ভেনাসের সাথে তুলনা করতে চায়নি, কিন্তু এটা দিয়ে সে বুঝিয়েছে যে ভেনাসের মতো এরকম একদম গোল্ড হচ্ছে একটা এরকম একটা গডেস, এবং কিউপিডের মতো এরকম তার 20,000 চিলড্রেন থাকতে হবে। আচ্ছা, হোয়াট ডাজ মস্কাস নেম মিন, মস্কা মানে কি? মস্কা মানে দ্য ফ্লাই, এটা একটু মাথায় রাখবে, এটা পরীক্ষা আসে। মস্কা মানে দ্য ফ্লাই। এরপর আছে হাউ ডিড ভলপন আর্নস হিজ ওয়েলথ, সে কিভাবে তার সম্পদ অর্জন করে? ভলপন ইজ ভেরি কানিং, ভলপন খুবই ধূর্ত বা চালাক। হি হ্যাজ আর্নড হিজ ওয়েলথ ইন অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওয়ে, সে তার একটা অসাধারণ একটা মানে পদ্ধতিতে সে তার সম্পদগুলো আর্ন করে। দ্যাট ইজ রবিং আদার্স অফ দেয়ার ওয়েলথ বাই অ্যাডপ্টিং ক্লেভার মেথড, অন্যদের সম্পদকে সে ছিনিয়ে নেয় কিছু চালাকির পদ্ধতি গ্রহণ করে আর কি। এগুলো আমরা সবাই উত্তর জানি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ কর্বাসিও অফার টু গিভ ভলপন, কর্বাসিও ভলপনকে কি দিতে যায়? কর্বাসিও অফার্স টু গিভ ভলপন এ স্লিপ ডিউরিং ইনডিউসিং ড্রাগ, কর্বাসিও সে হচ্ছে ভলপনকে গিফট দিতে চায় বা অফার করে
এখানে গিফট না, এখানে অফার করে, মানে জানতে পারে যে তার ঘুম হচ্ছে না, তখন তাকে বলা ঠিক আছে ঘুমের ওষুধ দিতে চায় সে। What make Corvacio different from other legacy hunters? Corvacio's partial deafness and old age make him different from other legacy hunter. Corvacio একটু ডিফনেস রয়েছে, মানে সে শুনতে পায় কম এরকম, এবং তার বয়সও বেশি, তো এটাই অন্যান্য লিগাসি হান্টারদের থেকে তাকে আলাদা করেছে। আচ্ছা, হোয়াট ডাজ মস্কা অ্যাডভাইস করভাসিও টু বিকাম ভলপনস ইয়ার? মস্কা অ্যাডভাইজেস হিম টু মেক এ উইল ইন ফেভার অফ ভলপন। মস্কা তাকে পরামর্শ দেয় যে তুমি ভলপনের নামে তোমার সমস্ত সম্পত্তি লিখে দাও, ডিজ ইনহেরিটিং হিজ সান, এবং সে যেন এটা করে তার সন্তানকে বঞ্চিত করে। বোনারিও ইন অর্ডার টু বিকাম ভলপনস ইয়ার, এবং তার সান যে বোনারিও তাকে সে ডিজইনহেরিট করতে বলে, উত্তরাধিকার থেকে বাদ দিতে বলে, এবং এটা করলেই সে মূলত ভলপনের সমস্ত সম্পত্তির মালিক হবে সেটা সে বলে। আচ্ছা, আমরা এখান থেকে স্কিপ করি। ইন অর্ডার টু সে সিলিয়া, হোয়াট ডিড ভলপন ডু? সিলিয়াকে দেখার জন্য সে কি করে? সে ডিসগাইজ হিমসেলফ, সে তার নিজেকে ছদ্মবেশ ধারণ করে আর কি। তারপর হু ইজ দ্য ব্লেজিং স্টার অফ ইটালি? সিলিয়া অ্যাকর্ডিং টু মস্কা ইজ দ্য ব্লেজিং স্টার অফ ইটালি, সে হচ্ছে ইটালির জলে একটা তারা, এই সিলিয়া, এটা মস্কার মতে আর কি। তারপরে হোয়াট ডাজ, আচ্ছা লেডি উড বি এগুলো দরকার নাই। হু আর দ্য টু ইংলিশ ট্রাভেলার ইন ভলপন? ইংলিশ দুইটা ট্রাভেলার রয়েছে ভলপনে, আমরা জানি ইংল্যান্ড থেকে তারা ইটালিতে বেড়াতে গিয়েছে, একটা হচ্ছে পলিটিক উডবি আর একটা হচ্ছে পেরিগ্রিন, এই দুইজন ইংলিশ ট্রাভেলার। এবার হু ইজ দ্য পিলগ্রিম ফ্যালকন ইন ভলপন? কারা হচ্ছে পিলগ্রিম ফ্যালকন ইন ভলপন? পেরিগ্রিন ইজ এ পিলগ্রিম ফ্যালকন ইন ভলপন। ফ্যালকন মানে আমরা কি জানি যে শকুন বা চিল, চিল পাখি। পিলগ্রিমকে এই পেরিগ্রিনকে বলা হচ্ছে পিলগ্রিম ফ্যালকন, মানে অতিথি পাখি। পিলগ্রিম মানে হচ্ছে যেটা বলে তীর্থযাত্রী আর কি। মানুষ যেমন এই যে যখন হজে যায় তখন কিন্তু তারা একজন পিলগ্রিম হিসেবে যায়, বা যে কোনো জায়গায় যখন কোনো ইয়েতে যাচ্ছে, মানে কোনো সফরে যাচ্ছে, তখন তারা এই পিলগ্রিম হিসেবে যাচ্ছে, এবং বলা হচ্ছে তাকে যে পিলগ্রিম ফ্যালকন, মানে হচ্ছে অতিথি পাখি বা অতিথি চিল। আচ্ছা, হু ইজ এ মাউন্ট ব্যাংক? মাউন্ট ব্যাংক কে? হোয়াট ইজ মাউন্ট ব্যাংক আর কি? মাউন্ট ব্যাংক কি? মাউন্ট ব্যাংক হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ অ্যান itinerant quack who form an elevated platform, appeal to his audience by means of stories. বলা হচ্ছে মাউন্ট ব্যাংক হচ্ছে এক ধরনের ইটিনারেন্ট কোয়াক, যারা মূলত এলিভেটেড, আচ্ছা ফ্রম অ্যান এলিভেটেড প্ল্যাটফর্ম, যারা একটা মঞ্চের উপরে দাঁড়িয়ে অ্যাপিল টু হিজ অডিয়েন্স, তার অডিয়েন্সের কাছে হচ্ছে নিজেকে উপস্থাপন করে বাই মিনস অফ স্টোরিজ, ট্রিক্স, জাগলিং অ্যান্ড দ্য লাইক, মানে এটা কাইন্ড অফ হকারই আর কি। মাউন্ট ব্যাংক হচ্ছে এক ধরনের হকার, এবং তারা কি করে, তোমরা তোমাদের লোকাল স্থানীয় যে বড় বড় বাজারগুলো আছে, হাট আছে, সেই হাটগুলোতে যদি যাও দেখবা এক ধরনের কেউ গাড়ি নিয়ে আসে, কেউ বিভিন্ন ইয়েতে নিয়ে একটা ছোট মাইক নিয়ে এটা সেটা বলে, অনেক সময় অনেকে ট্রিক দেখায়, গল্প বলে, আবার এটা করতে করতে সে মলম বিক্রি করে অথবা তেল বিক্রি করে, এরকম কিছু করে। তো এই মাউন্ট ব্যাংক সেজেছিল হচ্ছে আমাদের এই ইয়ে ভলপন, এবং তাকে সাহায্য করেছিল তার ক্লন আর কি। হু ওয়াজ স্কটো মানচুয়া? এগুলো দরকার নাই আসলে। হোয়াট ইজ দ্য নেম অফ ভলপনস? এটা দরকার নাই। তারপরে আমরা এগুলো, এত বড় প্রশ্ন আসলে কোশ্চেনে আসে না। হাউ ডাজ মস্কা আর্ন হিজ লিভলিহুড? মস্কা কিভাবে তার জীবিকা অর্জন করে? মস্কা আর্নস হিজ লিভলিহুড বাই ফ্ল্যাটারিং হিজ প্যাট্রন অ্যান্ড বাই সার্ভাইল বিহেভিয়ার। বলা হচ্ছে মস্কা তার যে প্যাট্রন অর্থাৎ আমাদের ভলপনেরকেই মূলত চাটুকারি করে সে মূলত তার যে লিভলিহুড সেটা করে থাকে। আরেকটা জিনিস হচ্ছে সে তার সেবামূলক যে বিহেভিয়ার, আচার আচরণ, সেটার মাধ্যমে সে করে থাকে। মানে আরেকটা জিনিস বলতে পারো যে কৃতদাসী টাইপের,
কৃতদাস টাইপের যে তার আচার আচরণ, ভলপনের কৃতদাস হিসেবে সে রয়েছে, এরকম আর কি। হোয়াট ডিড কর্ভিনো ওয়ান্ট হিজ ওয়াইফ টু ডু উইথ ভলপন? কর্ভিনো কি চায় যে তার ওয়াইফ সেলিয়া সে ভলপনের সাথে কি করুক? কর্ভিনো ওয়ান্টস হিজ ওয়াইফ ভলপিনো টু স্লিপ উইথ ভলপন। কর্ভিনো চায় যে তার ওয়াইফ সিলিয়া, সে সিলিয়া হচ্ছে ভলপনের সাথে মানে রাত কাটাক আর কি, স্লিপ ওভার করুক। আচ্ছা, এটা পড়ি। হোয়াট ইজ কর্ভিনোস ওপিনিয়ন অ্যাবাউট অনার? কর্ভিনোর ওপিনিয়নটা কি অনার সম্পর্কে? অনার অ্যাকর্ডিং টু কর্ভিনো ডাজন্ট এক্সিস্ট ইন রিয়ালিটি অ্যান্ড দ্য লস অফ ইট ক্যানট হার্ম এনিওয়ান। কর্ভিনোর মতে যে সম্মান বা অনার জিনিসটা এটা আসলে এক্সিস্ট করে না, বাস্তবে এটা নাই, এবং এটা চলে গেলেও কারো কোনো ক্ষতি হয় না। কর্ভিনোর মতে সে তার ওয়াইফকে নিয়ে যে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে, তো এই প্রসঙ্গে সেই কথাগুলো আর কিছু বলতেছিল। How does Volpone try to seduce Celia? First, Volpone tries to seduce her by offering different kinds of alluring things and enjoyment. মানে সে সর্বপ্রথম তাকে কিছু গিফট টিপ দিতে চায় এরকম কিছু, বাট ফেইল্ড, দেন হি ট্রাইস টু সিডিউস হার বাই ফোর্স। এবং যখন এটাতে সে ব্যর্থ হয়, তাকে কোনো অফার দিয়ে কাজ হয় না, তখন সে জোর করে আর কি। হু রেস্কিউস সেলিয়া ফ্রম ভলপন? বোনারিও, সান অফ করবাসিও। একটু মনে রেখো, বোনারিও সান অফ করবাসিও রেস্কিউস সিলিয়া ফ্রম ভলপন, ভলপনের হাত থেকে সে উদ্ধার করে। হু ওন্ডেড মস্কা? বোনারিও ওন্ডেড মস্কা, বোনারিও মস্কাকে আহত করে। হোয়াই ইজ মস্কা ওন্ডেড বাই বোনারিও? হোয়েন বোনারিও রেস্কিউস সিলিয়া ফ্রম দ্য ক্লাসেস অফ ভলপন, যখন ভলপনের হাত থেকে বোনারিও সিলিয়াকে রক্ষা করতেছে, মস্কা কামস টু ফাইন্ড হিজ মাস্টার ইন ডিসপেয়ার। মস্কা তখন হতাশার ভেতরে তার মাস্টারকে খুঁজতে আসে, বা তার মাস্টারকে বাঁচাতে আসে, মানে ভলপনকে বাঁচাতে আসে। অ্যাট দ্য টাইম বোনারিও ওয়ান্টস হিম উইথ আ শর্ড, এবং ঠিক ওই সময়টাতেই বোনারিও তাকে তার তরবারি দিয়ে আঘাত করে বা আহত করে। আচ্ছা, এরপরে দরকার নাই, হোয়াট ডাজ পেরিগ্রিন দরকার নাই। What does আচ্ছা, how does the judge learn that Volpone is alive? The judges learned that the commentator told Voltor that Volpone is alive. জাজ জানতে পারে যে কমেন্টেটর টোল্ড ভলপন, কমেন্টেটররা তারা হচ্ছে ভলতরকে বলে যে আসলে ভলপন জীবিত রয়েছে। হোয়াই ইজ ভলপন অর্ডার্ড টু বি হুইপড? দরকার নেই এগুলো, এইখান থেকে আমরা পড়বো। এই যে এইখান থেকে একটা জিনিস মাথায় রাখো, তোমরা যখন পড়বা, সেট সাজেশন পড়বা, সেট সাজেশনের ব্রিফ কোশ্চেনগুলোর শেষের দিকে যে কোশ্চেনগুলো, শেষের দিকে 8-10টা কোশ্চেন তোমাদের ওই পাস্ট যে এক্সামগুলো হয়েছিল সেগুলোতে এসেছিল। তো আমরা এই যে এখান থেকে পড়া শুরু করবো, এই প্রশ্নগুলোই বিভিন্ন সময় এসেছিল পরীক্ষাগুলোতে, আগের পরীক্ষাগুলোতে। হোয়াট ইজ দ্য পানিশমেন্ট অফ মস্কা? মস্কা ফর হ্যাভিং টেকেন ইন লিডিং পার্ট ইন দ্য fraud practice and for deceiving the court is to be whipped first and then sent as a galley slave. বলা হচ্ছে যে মস্কা সে যেহেতু এই প্রতারণার যে প্র্যাকটিস, প্রতারণার যে কাজ, সেখানে সে লিড দিয়েছে এবং কোর্টকেও সে প্রতারণা করেছে কোর্টের সাথে, সুতরাং তাকে সর্বপ্রথম বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়। হুইপড বলতে বেত্রাঘাত করা, এবং এরপরে তাকে স্লেভ হিসাবে কাজে পাঠানো হয় আর কি। হাউ ইজ ভলপন পানিশড অ্যাট লাস্ট? ভলপনকে কিভাবে পানিশড করা হয়? অ্যাট লাস্ট ভলপন ইজ অর্ডার টু বি প্রিজন্ড অ্যান্ড টু বি ইন চেইন হোয়াইল হিজ প্রপার্টি ইজ টু বি confiscated and given to the hospitals for the incurables. বলা হচ্ছে যে ভলপনকে যেভাবে শাস্তি দেওয়া হয় সেটা হলো যে তাকে বন্দি করা হয় বা জেলখানাতে পাঠানো হয়, তাকে চেইন দিয়ে বাঁধা হয় এবং তার সম্পত্তিগুলোকে ক্রোক করা হয় বা কনফিসকেটেড করা হয়,
এবার তার সম্পত্তি মূলত হসপিটালের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হয়। হোয়াট পানিশমেন্ট ডাজ ভল্টোর ফেস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? কোন পানিশমেন্ট ভল্টোর ফেস করেছিল? ভল্টোর সাইলেন্স টু প্র্যাকটিস ইজ ক্যান্সেলড অ্যান্ড ইজ ব্যানিশড ফ্রম দ্য স্টেট। ভল্টোরের যে নীরবতা প্র্যাকটিস করার সময়টাতে, মানে সে যে সত্যি কথা বলেনি, ভল্টোর আমরা জানি হচ্ছে সে নিজেও মানে একটা অ্যাডভোকেট, সো সেও যে চুপচাপ ছিল, সে সত্যি কথা বলেনি, এবং সাইলেন্স টু প্র্যাকটিস ইজ ক্যান্সেল, মানে সে চুপচাপ করেছিল এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, মানে তাকে চুপ থাকতে দেওয়া হয়নি, তাকে কথা বলানো হয়েছে বা তাকে সত্যটা স্বীকার করতে করানো হয়েছে আর কি। অ্যান্ড ইজ ব্যানিশড, এবং তাকে তাড়িয়ে দেওয়া হয় ফ্রম দ্য স্টেট, অর্থাৎ ওই রাজ্য থেকে বা ওই দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। ব্যানিশড বলতে নির্বাসনে পাঠানো। হাউ ইজ কর্বাসিও পানিশড? কর্বাসিওকে কিভাবে পানিশ করা হয়? কর্বাসিও ইজ অর্ডার টু বি সেন্ট টু দ্য monastery of San Espirito and his property is to given to his son Bonario. কর্বাসিওকে একটা আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আশ্রমের নাম হচ্ছে সান স্পিরিটো, এবং তার সমস্ত সম্পত্তি তার ছেলে বোনারিওকে দিয়ে দেওয়া হয়। হাউ ইজ করভিনো পানিশড? করভিনোকে কিভাবে পানিশ করা হয়? করভিনো ইজ অর্ডার টু রিটার্ন দ্য ডাউরি 3 times which Celia brought with her at the time of her marriage. করভিনোকে বলা হয় যে তুমি যে যৌতুকটা নিয়েছো তার 3 গুণ তুমি শিলিয়াকে ফেরত দিবা, যেটা তুমি বিয়ের সময় নিয়েছো। শি উইল গো ব্যাক টু হার ফাদার হাউস, এবং শিলিয়া তার বাবার বাড়ি ফিরে যাবে। করভিনো শ্যাল বি রোড অ্যাবাউট ইন ভেনিস অ্যান্ড দেন মেড টু স্ট্যান্ড ইন দ্য পাইলোরি। করভিনো শুড বি রোড অ্যাবাউট ইন ভেনিস, মানে তাকে ভেনিসেই রাখা হবে, and made পেলোরি মানে হচ্ছে তোমার কাঠের, মানে কাঠ দিয়ে তৈরি এক ধরনের শাস্তি দেওয়ার আর কি, এক ধরনের বলতে পারো হচ্ছে যন্ত্র ঠিক না, একটা স্ট্যান্ড যেখানে তাকে দাঁড় করিয়ে রাখা হবে অনেক সময় ধরে, হ্যাঁ এইটা। আর একটা হচ্ছে যে তাকে ওই কি বলে এটা, ভেনিসের যে রাস্তায়, সে রাস্তায় তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর কি, এরকম একটা শাস্তি তাকে দেওয়া হয়। হু আর দ্য মেম্বার্স অফ ভলপন্স হাউস? ভলপনের হাউসের মেম্বার কারা কারা? এরা হচ্ছে এই যে ন্যানো অর্থাৎ ডুয়ার্ফ, এরপর ক্যাস্ট্রন এবং অ্যান্ড্রোজিনো। ক্যাস্ট্রন এবং অ্যান্ড্রোজিনো এই দুটো হচ্ছে তোমার হিজড়া টাইপের মানুষ, এরপরে মস্কা, এবং এরপরে ভলপন, এই 5 জন তারা হচ্ছে তাদের বাড়ির মেম্বার। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য নেম ভল্টোর মিন? ভল্টোর মানে কি? ভল্টোর মানে ভালচার, একটু মনে রাখো, ভল্টোর মানে ভালচার, আবার ভলপন মানে ভালচার করে দিয়ে এসো না। আচ্ছা, এবার তাহলে ভলপন মানে কি? ভলপন মানে ফক্স, মস্কা মানে ফ্লাই, ভল্টোর মানে ভালচার, ভলপন মানে ফক্স, এবার মস্কা মানে দ্য ফ্লাই, মানে প্যারাসাইট আর কি। হোয়াট গিফট ডাজ ভল্টোর ব্রিং ফর ভলপন? Voltor has brought with him a gift of huge gold plate with Volpon's name and arms engraved on it. বলা হচ্ছে যে ভল্টোর ভলপনের জন্য একটা প্লেট বানিয়ে নিয়েছে, যে প্লেটটা হচ্ছে স্বর্ণের তৈরি, এবং এইখানে ভলপনের নাম রয়েছে এবং তার হাত হচ্ছে খোদাই করা রয়েছে। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য ভলপন? এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসছিল আর কি। এই ভলপনের সাবটাইটেল হচ্ছে দ্য ফক্স, এই কয়েকটা পরীক্ষা আসছে। হোয়াট গিফট ডাজ ভল্টোর ব্রিং ফর ভলপন? ভল্টোর কোন গিফট নিয়ে এসেছে, মানে যে এইটা আর এইটা একই জিনিস, এই প্রশ্ন দুটো একই। হোয়াট টাইপ অফ কমেডি ইজ ভলপন? কমেডি অফ হিউমার, কমেডি অফ হিউমার এই হচ্ছে ভলপনটা। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার ব্রিফ কোশ্চেন, আমরা একটু শর্ট করে পড়লাম, কিছু কিছু ছেড়েও দিলাম। শাম্পা কিছু বলবা? বলো। হ্যাঁ স্যার, এটা ফক্স কেন বলছে, মানে ফক্সের মতো কি এরকম কানিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফক্সের মতো কানিং, তারপরে ভল্টোরকে শকুন বলা হচ্ছে, যে ওই যে শিকারের জন্য ইয়ে হয় আর কি, ওপর দিয়ে উড়ে বেড়ায়। আবার মস্কাকে ফ্লাই বলা হচ্ছে, ফ্লাই কি মাছি না? মাছি হচ্ছে
যেমন গরু মহিষ এগুলোর শরীরে বসে সেখান থেকে সে রক্ত খায়, বা কাইন্ড অফ মশাও বলতে পারো। তো ফ্লাই মানে হচ্ছে মাছি। তারপরে ওই যে করভিনো, করভিনো, তারপরে আরো যে প্রত্যেকটার এটা একটা একটা করে কিন্তু ইয়ে রয়েছে। আমাদের গত ক্লাসটা দেখলে তুমি সবার নামগুলোই জানতে পারবা, আমরা ওই যে ক্যারেক্টার আলোচনার সময় বলেছি। এটা ওইটাই, ওই বৈশিষ্ট্যগুলো মিলে যাবে। ভলপন সে অত্যন্ত চালাক মানুষ, এই জন্য ফক্সের সাথে তাকে তুলনা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। এটা আজকে শুরু করতেছি, এবং ডাচেস অফ মালফি পড়ার আগে আমাদেরকে পড়তে হবে দুই তিনটা টার্ম পড়তে হবে। একটা হচ্ছে রেভেন্স ট্র্যাজেডি, আরেকটা পড়তে হবে ডিকেডেন্ট প্লে, এবং আরেকটা পড়তে হবে, দেখো এটা উল্টা আসছে, আরেকটা হচ্ছে মেলোড্রামা। এইটা পড়তে হবে। তো আমরা ইনশাল্লাহ এই তিনটাই পড়বো, এখনই বোঝার চেষ্টা করব। আর এটা এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ। এই যে রেভেন্স ট্র্যাজেডির উপরে হয়তো বলবে এরকম যে মেক এ, অথবা রাইট এ নোট অন রেভেন্স ট্র্যাজেডি, অথবা ডিকেডেন্ট প্লে, অথবা আসবে হচ্ছে মেলোড্রামা। তো সেক্ষেত্রে এগুলো ভালো করে জানতে হবে। আর এগুলো প্রত্যেকটা মানে এই টার্মগুলো জানতে হবে এই জন্য যে এরপরে আরো অনেক রেভেন্স ট্র্যাজেডি পাবা, তোমরা থার্ড ইয়ারে পাবা, ফোর্থ ইয়ারে পাবা। তো রেভেন্স ট্র্যাজেডি কি এটা আমাদের জানতে হবে। রেভেন্স ট্র্যাজেডি সম্পর্কে আমি এক কথায় তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে ওই ঘটনার উপরে প্রতিশোধ নেওয়া। যেমন ওই যে বাংলা সিনেমাতে আমরা দেখি না, যে বাংলা সিনেমায় শুরুর দিকে কি হয়, যে বাবা মাকে মেরে ফেলে, এরপরে ছেলেটা দৌড় দিয়ে ট্রেনে উঠে ঢাকায় চলে আসলো, ঢাকায় এসে সিসকে চোর হলো বা এটা সেটা হলো, হয়ে বড় হয়ে তার বাবার খুনের প্রতিশোধ নিল। তো ওই যে প্রতিশোধটা নিল, ওইটাই হচ্ছে রেভেন্স। মানে একটা ঘটনা আগে ঘটেছে সেটার এগেনস্টে আর কি প্রতিশোধ নেওয়া। তো দেখো, রেভেন্স ট্র্যাজেডি ইজ এ ফর্ম অফ ড্রামা ইন হুইচ রেভেন্স ইজ দ্য সেন্ট্রাল মোটিভ। রেভেন্স ট্র্যাজেডি হচ্ছে ড্রামার একটা ফর্ম, একটা আমরা বলতে পারি মানে টাইপ অফ ড্রামা, যেখানে রেভেন্স নেওয়া বা প্রতিশোধ নেওয়াটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। দিস টাইপ অফ ড্রামা ইজ এস্টাবলিশড ইন দ্য ল্যাটিন ড্রামা বাই সেনেকা, দ্য প্লে রাইট অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি এডি। বলা হচ্ছে এইটা এই টাইপের ড্রামাটা সর্বপ্রথম ল্যাটিন ড্রামাতে, ল্যাটিন যেটা এই অর্থাৎ ইটালিতেই আর কি, ইটালিতেই প্রতিষ্ঠিত করেন সেনেকা নামক নাট্যকার, এবং এটা তিনি করেন ফার্স্ট সেঞ্চুরি অফ এডি, অর্থাৎ যে অ্যান্নো ডোমিনি বলা হয় সেইটার হচ্ছে অর্থাৎ জেসাস ক্রাইস্টের জন্মের প্রথম 100 বছরের ভেতরেই আর কি। আর যদি জেসাস খ্রাইস্টের জন্মের আগে হতো তাহলে এখানে হতো বিসি। তো এটা হচ্ছে অ্যান্নো ডোমিনি হচ্ছে তার পরে আর। A striking characteristics of the Senecan tragedy was its emphasis on horrors and violence. সেনেকার যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ট্র্যাজেডির ভেতরে হরর থাকতো এবং ভায়োলেন্স থাকতো। হরর বলতে কি, মৃত্যু ভয়, এটা ওই ভূতের ভয় না, কে কখন কাকে মেরে ফেলতেছে এরকম একটা ভয়। আবার ভায়োলেন্স থাকতো, মানে এখানে মারামারি কাটাকাটি এসব হতো, যুদ্ধ হতো। এইটা হচ্ছে সেনেকার ট্র্যাজেডির বৈশিষ্ট্য। ইট ওয়াজ থমাস কিড হু ইন্ট্রোডিউসড দিস কাইন্ড অফ প্লে ইন দ্য এলিজাবেথান থিয়েটার বাই রাইটিং দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। বলা হচ্ছে এটা হচ্ছে থমাস কিড, যিনি এলিজাবেথান যে নাটক, ওই সময়টাতে নাটক টাটক তৈরি হতো, সেই সময়টাতে এই রেভেন্স ট্র্যাজেডির ধরনের ট্র্যাজেডি তিনি লিখেছেন, এবং সেটার নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। সারা বিশ্বে যে 10টা প্রধান প্রধান ট্র্যাজেডি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি, এবং এটা লিখেছেন থমাস কিড। এটা মনে রাখো, এগুলো চাকরির পরীক্ষায় আসে। আফটার কিড দিস টাইপ ক্যান বি ট্রেসড ইন সাচ প্লেস অ্যাজ শেক্সপিয়ার্স হ্যামলেট। বলা হচ্ছে যে এই কিড এর পরে, থমাস কিড এর পরে এই টাইপের নাটক আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে শেক্সপিয়ার লিখেছেন, যেটা হ্যামলেট। হ্যামলেট যদি তোমরা পড়ো, এটা তোমরা মনে হয় মাস্টার্সে পাবা, এটা ফোর্থ ইয়ারেও নাই। শোনা যাচ্ছে না, দেখো তোমার হয়তো বা অডিও প্লাগইনের কোনো সমস্যা আছে, তুমি যে হেডফোন বা এসব যদি কিছু দিয়ে থাকো তাহলে ওখানে হয়তো কোনো সমস্যা আছে। হেডফোনটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ইয়ে করো। আচ্ছা, আমি একটু লিখে দিই।
আচ্ছা, তোমরা এই যে স্প্যানিশ ট্র্যাজেডিটা পড়ে ফেলবা, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে জানার জন্যই পড়তে হবে। এটা বাংলা পাওয়া যায়, বাংলা ট্রান্সলেশন পাওয়া যায়, কিনে নিয়ে চট করে একদিনে 2 ঘন্টায় পড়ে ফেলবা। তাহলে দেখবা এগুলো এগুলো তোমার আউট নলেজ বাড়াবে। এই যে হ্যামলেট, হ্যামলেট তোমার মাস্টার্সে আছে বলে কি মাস্টার্সে না ওঠা পর্যন্ত পড়বা না, তা কিন্তু না। সারা পৃথিবীতে যে 10টা ফেমাস ট্র্যাজেডি তার ভেতরে একটা হচ্ছে হ্যামলেট। উইলিয়াম শেক্সপিয়ারের 4টা ট্র্যাজেডি এখানে রয়েছে, ম্যাকবেথ, তারপরে হ্যামলেট, তারপরে রয়েছে হচ্ছে ওথেলো, এবং আরেকটা হচ্ছে কিং লিয়ার। এরপরে 5 নাম্বারটা হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি। এছাড়া আরো আছে আর কি। Raven's tragedies are so called because the mainspring of the action in them is revenge, a motive often convinced in the Senecan spirit. রেভেন্স ট্র্যাজেডি, এই নাটকগুলোকে রেভেন্স ট্র্যাজেডি এই জন্যই বলা হয় কারণ এদের প্রধান কাজটাই হচ্ছে রেভেন্স নেওয়া, প্রতিশোধ নেওয়া। রেভেন্স হিয়ার ইজ নট এ ওয়াইল্ড কাইন্ড অফ জাস্টিস। এখানকার যে প্রতিশোধটা এটা এক ধরনের যে বন্য জাস্টিস তা না, বাট এ স্যাক্রেড অর সলেম ডিউটি হুইচ মে নট বি নেগলেক্টেড। এমনকি এখানে এই রেভেন্স নেওয়াটা এক ধরনের পবিত্র দায়িত্ব মানে হিসেবে পরিগণিত হয়, এবং এটাকে নেগলেক্ট করা যায় না, এটা করতেই হবে। ব্যাপারটা এরকম, এইটা এখানকার রেভেন্সটা এরকম আর কি। Other common features of this type of drama from kid to words are performed for supernatural terrors. বলা হচ্ছে এই নাটকগুলোতে কিছু সুপারন্যাচারাল এলিমেন্টও থাকে আর কি। ডিডস অফ বিস্ট লাইক ক্রুয়েলটি, এবং এইখানে একেবারে পশুর মতো নিষ্ঠুরতা থাকে, অ্যান্ড হরর, এবং ভয় থাকে, ভায়োলেন্ট ইমেজেরি থাকে। দিস প্লেস মে দেন রাইটলি বি কল্ড মেলোড্রামা, এবং এইভাবে এই নাটকগুলোকে মেলোড্রামাও বলা যেতে পারে। মেলোড্রামা কি এটা আমরা পরে জানবো। জন ওয়েবস্টার মডিফাইজ দ্য কনভেনশনাল রেভেন্স মোটিভ ইন ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফিতে আমরা এই রেভেন্স মোটিভ পাবো। হি হ্যাজ কনভার্টেড মেলোড্রামা ইন্টু ট্র্যাজেডি। এই জন ওয়েবস্টার তিনি এই ডাচেস অফ মালফির মাধ্যমে মেলোড্রামাকেই তিনি ট্র্যাজেডিতে পরিণত করেছেন। ইন দ্য ডাচেস অফ মালফি রেভেন্স ইজ নট এ স্যাক্রেড ডিউটি। এখানে রেভেন্সটা পবিত্র দায়িত্ব না। রেভেন্স হিয়ার ইজ সিন ইন ইটস আগলিয়েস্ট ফর্ম। এখানে প্রতিশোধটা দেখা যায় একটা খুবই বাজে রকমের ফর্মে আর কি, মানে বাজে রকমের প্রতিশোধ, এই ওয়াইল্ড কাইন্ড অফ জাস্টিস হিসেবে দেখা হয়েছে এখানে। হিয়ার ফার্দিনান্দ অ্যান্ড কার্ডিনাল টেক রেভেন্স অন দ্য ডাচেস ফর ম্যারিং এগেনস্ট দেয়ার উইশেস। এখানে ফার্দিনান্দ এবং কার্ডিনাল দুই ভাই, তারা তাদের বোন ডাচেস, এই ডাচেস সে হচ্ছে পুনরায় বিয়ে করে, তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সে পুনরায় আরেকটা বিয়ে করে, এবং এই বিয়ে কেন করলো, আমাদের ইচ্ছার বিরুদ্ধে। সো এইটা নিয়েই এই ডাচেসকে শাস্তি দেবে বা মেরে ফেলবে। বজলা, এখানে ওই যে ওখানে যেমন মস্কা নামে একটা ক্যারেক্টার ছিল, এখানে বজলা নামে একটা ক্যারেক্টার আছে এই টাইপের আর কি, বদমাশ। দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য রেভেন্স, এবং সে হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ দ্য রেভেন্স, তাই এই রেভেন্সটাকে ঘটায় আর কি। টেক্স হিজ ওন রেভেন্স অন দ্য কার্ডিনাল ফর বিং আনগ্রেটফুল টু হিম, এবং এই ঘটনা ঘটানোর মাধ্যমে সে মূলত উল্টো আবার হচ্ছে রেভেন্স নেয় কার্ডিনালের ওপরে। এটা আমরা পাবো আর কি সামনের দিন। এবং ইনসিডেন্টালি ফার্দিনান্ড ইজ কিল্ড, এবং ঘটনাক্রমে ফার্দিনান্ডকে সে মানে ফার্দিনান্ডকেও হত্যা করা হয় আর কি। এটা আমরা সামনের দিন পাবো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো যে রেভেন্স ট্র্যাজেডির কি এবং বৈশিষ্ট্যগুলো কি কি যদি আমরা এইভাবে দেখতে চাই তাহলে একটু দেখো। সেটা হলো যে রেভেন্স ট্র্যাজেডি হচ্ছে রেভেন্স ইজ দ্য সেন্ট্রাল মোটিভ, রেভেন্সটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য থাকে, এবং এইটা এস্টাবলিশ করেছেন হচ্ছে আমাদের সেনেকা, ল্যাটিন ড্রামা বাই সেনেকা এটা করেছেন, এবং এটা করেছেন 1st সেঞ্চুরি এডিতে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 100 বছরের ভেতরেই। এই স্ট্রাইকিং হচ্ছে সেনেকার যে বৈশিষ্ট্য, ট্র্যাজেডির বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এমফ্যাসিস অফ হরর অ্যান্ড ভায়োলেন্স, সেখানে ভায়োলেন্স এবং হরর থাকবে। এবং থমাস কিড, এই থমাস কিড মূলত তার এই ইয়ের মাধ্যমে এলিজাবেথান ট্র্যাজেডিতে বা ইংল্যান্ডে মূলত নিয়ে এসেছেন এই স্প্যানিশ ট্র্যাজেডির মাধ্যমে, এবং তার পরবর্তীতে উইলিয়াম শেক্সপিয়ার তার হ্যামলেটের মাধ্যমে সেম টাইপের একটা ইয়ে নিয়ে এসেছেন, ট্র্যাজেডি নিয়ে এসেছেন। তো বলা হচ্ছে যে এই ধরনের রেভেন্স ট্র্যাজেডিকে, এই রেভেন্স ট্র্যাজেডির নাম দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে এর মেইন স্প্রিং যে অ্যাকশনটা সেটাই থাকে হচ্ছে রেভেন্স। তারপরে এই রেভেন্সটা যে ওয়াইল্ড কাইন্ড অফ দ্য সেভেন তা না, বরং এটাকে ধর্মীয় বা একটা
পবিত্র ডিউটি হিসেবে মনে করা হয়, কর্তব্য বা দায়িত্ব হিসেবে মনে করা হয়। এবং আমরা যদি জেনারেলি দেখি তাহলে কমন ফিচার অফ দিস টাইপ অফ ড্রামা সেটা হচ্ছে যে সুপার ন্যাচারাল টেরর থাকবে, মানে সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকবে, প্রেফারেন্স ফর আর কি, মানে সুপার ন্যাচারাল এলিমেন্ট থাকবে। তারপরে এখানে খুব ক্রুয়েলটি দেখানো হবে, এরপরে এখানে হরর থাকবে এবং এখানে ভায়োলেন্স ইমেজেরি থাকবে। এটা আমরা ডাচেস অফ মালফি পড়লে আমরা অনেক কিছু এগুলো পেয়ে যাব। ওকে, তো এখানে ডাচেস অফ মালফি এইটার একটা উদাহরণ। এবং এটা আবার রেভেন্স ট্র্যাজেডি এক ধরনের আবার হচ্ছে মেলোড্রামাও। তো মেলোড্রামাকে এটা আমরা একটু পরে জানবো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলি আর কি। এটাও দিয়ে দিলাম। গতকাল থেকে নেটের স্পিডটা খুব বাজে দেখাচ্ছে। জি স্যার, এটা একদম অ্যাপ্রিসিয়েটেবল, খুব খারাপ অবস্থা। কালকে আমি যে নেট চালাই এটা হচ্ছে 30 এমবি স্পিড, তারপরে দেখো একটা ছবি আপ করতে যা কি অবস্থা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে রেভেন্স ট্র্যাজেডি। এবার আমরা চলে ডিকেডেন্ট প্লে কি। ডিকেডেন্ট ইজ অ্যানি, আর মেলোড্রামা হ্যাঁ ওটা জানবো, এই যে এখানেই আমরা জানবো, এই যে এখানেই জানবো। আমরা এটা পড়ি তারপরে ওখানে জানবো। দেখো ডিকেডেন্স মানে একটা জিনিস মনে রেখো, ডিকে মানে কি ক্ষয় হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তো ডিকেডেন্ট প্লে মানে এরকম একটা এজ আছে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তো যখন তোমরা পড়েছো সেকেন্ড ইয়ার তখন জানো। তো এই ডিকেডেন্ট প্লে হচ্ছে ওই সময়ের প্লে আর কি। তো ডিকেডেন্স ইজ অ্যানি পিরিয়ড ইন আর্ট অর লিটারেচার হুইচ শোজ সাইন্স অফ decline in values or the quality of art or literature as contrasted with former age of excellence or greatness। বলা হচ্ছে ডিকেডেন্স হচ্ছে একটা একটা পিরিয়ড, একটা এজ বা একটা ইরা, এবং যে সময়টাতে আর্ট এবং লিটারেচারের ডিক্লাইন ঘটেছিল, সেটার ভ্যালু, সেটার মূল্যের দিক থেকে বা আর্ট অ্যান্ড লিটারেচারের কোয়ালিটির দিক থেকে এটা ডিক্লাইন ঘটেছিল। তো এটা কিভাবে বোঝা গেল? কারণ হচ্ছে এর আগের যে এজগুলি ছিল সেই এজের সাথে যখন কন্ট্রাস্ট করা হলো, তুলনা করা হলো, তখন দেখা গেল যে এক্সিলেন্স এবং গ্রেটনেসের দিক থেকে এই ডিকেডেন্স যে প্লেগুলি সেগুলো হচ্ছে কোয়ালিটি কম, তারপরে ভ্যালু মূল্য কম, এরকম আর কি। যেমন আমরা যদি আমাদের বাংলা সিনেমার কথাই চিন্তা করি, আমাদের যদি 90-এর দশকের বাংলা সিনেমা বা 80-এর দশকের বাংলা সিনেমার কথা চিন্তা করো, যেমন ওই সময়টাতে ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না একটা সিনেমা ছিল না, এই একটা সিনেমা যখন পাবলিশ হয় তখন সারা বাংলাদেশে ধরো 100টা হল ছিল। বাট যখন এই একটা সিনেমা পাবলিশ হয়, একটা সিনেমা দেখার জন্যই সারা বাংলাদেশে প্রায় 1000-এর মতো হল তৈরি হয়ে যায়। এবং এরপরে একের পর এক ব্যবসা সফল সিনেমা তৈরি হতে থাকে এবং মানুষ হলে গিয়ে সিনেমা দেখতে থাকে। ওই যে কমলা সুন্দরী, জরিনা সুন্দরী, কমিলা সুন্দরী, কত রকমের সিনেমা আর কি। এরপরে যে 2000 সাল আসলো, 2000 সালের পরে আমার নিজের চোখে দেখা এই যে মান্না, তারপরে এই যে কাজী হায়াত, এরা কি নিয়ে আসলো? এরা মারামারি কাটাকাটি সিনেমা নিয়ে আসলো। হ্যাঁ, সিনেমার নাম হচ্ছে তেজি, হাটকাটা, শান্ত, এই সেই সিনেমা। এগুলো নিয়ে এসে কি হলো, এই যে মারামারি কাটাকাটি নোংরামি এগুলো ঢুকে গেল। এরপরে কি হলো, আগের বছরে আগের যে যুগ, সেই যুগের যে সিনেমা, সেই সিনেমার কোয়ালিটি এখনকার যুগের কোয়ালিটি চাইতে বেশি ছিল। তাহলে এখনকার যুগের যে সিনেমাগুলো সেগুলো হচ্ছে ডিক্লাইন্ড সিনেমা বা ডিকেডেন্ট প্লে, এটা আমরা বলতে পারি যেমন ভাবে। ঠিক এখানকার এটাও তাই, অর্থাৎ 80-র দশকের যে সিনেমা সেই সিনেমার তুলনায় এখনকার যে সিনেমা সেগুলো হচ্ছে ডিকেডেন্ট সিনেমা। তো এখানেও হচ্ছে সেই কাহিনীটাই ঘটেছে আর কি। তো জ্যাকোবিয়ান পিরিয়ড, তোমরা জানো যে এলিজাবেথান যুগের যেই সময়টা সেটার কথাই বলা হচ্ছে, বা রেনেসান্স পিরিয়ডের ভেতরেই এলিজাবেথান, জ্যাকোবিয়ান আর একটা পিউরিটান, তিনটা এজ ছিল। তো এই জ্যাকোবিয়ান পিরিয়ড ইজ রিমার্কেবলি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিসাইডিং এলিজাবেথান এজ। বলা হচ্ছে যে পূর্ববর্তী এলিজাবেথান এজের চাইতে আলাদা ছিল হচ্ছে জ্যাকোবিয়ান এজ। দ্য এলিজাবেথানস হ্যাড এ প্রোফাউন্ড লাভ অফ লাইফ। এলিজাবেথান যারা ছিল তাদের জীবনের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। যেমন এলিজাবেথান এজের রাইটার কারা? ধরো হচ্ছে মেটাফিজিক্যাল যে রাইটার আছে তারা,
তারপরে এডমান্ড স্পেন্সার, পোয়েট অফ পোয়েটস বলা হয়, কবিদের কবি বলা হয়। তারপরে ওই যে জন ডান, তারপরে হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেলেরা যারা তারা ছিলই তো, উইলিয়াম শেক্সপিয়ার ছিল, তারপরে পরের যেমন মিল্টন ছিল। তো এই উইলিয়াম শেক্সপিয়ার যে যুগে আছে আর কি, তার সাথে কি আর অন্য কোনো যুগের মিলবে কোয়ালিটির দিক থেকে? তো এই জন্য বলা হচ্ছে ডিকেডেন্ট প্লে। আচ্ছা, দ্য এলিজাবেথান যারা ছিল তাদের প্রোফাউন্ড লাভ অফ লাইফ এটা ছিল, বাট দ্য সাকসিডিং পিরিয়ড প্রেজেন্টস এ ডায়ামেট্রিক্যালি অপোজিট পিকচার অফ অল রেসপেক্টস। কিন্তু পরের যে পিরিয়ডটা অর্থাৎ আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডটা, সেটা হচ্ছে এই অপোজিট পিকচার শো করে অল রেসপেক্টস, মানে এটা হচ্ছে ওই সময় সাহিত্য বা আর্ট, শিল্পকলা সব দিক থেকে। অ্যাজ এ ন্যাচারাল করো, আমি আমার মাথায় আসছে করোনা আর কি। আচ্ছা, অ্যাজ এ ন্যাচারাল corollary to this atmospheric change, the literature of this Jacobean period shows distinct marks of the decadence of spirit. বলা হচ্ছে এইভাবে যদি আমরা এই পরিবর্তন বা চেঞ্জেবল যে একটা অ্যাটমসফিয়ার, সেইখানে যদি আমরা একটু চিন্তা করি বা সেটার সাথে একটু কন্ট্রাস্ট করি বা কম্পেয়ার করি জ্যাকোবিয়ান পিরিয়ডের রাইটিং বা অন্যান্য যে আর্ট স্পিরিট যেগুলো রয়েছে সেগুলোর সাথে, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ডিকেডেন্ট অফ স্পিরিট। মানে এই সময় রাইটিংগুলোর ভেতরে যেন ওই রকমের স্পিরিট নাই বা ওই রকমের কোনো রকমের কোয়ালিটি বা ভ্যালু নাই, মানে আমরা সেটার ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি। অ্যাজ এ ন্যাচারাল করোলারি, মানে সাধারণ ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই চেঞ্জটার ভেতরে রয়েছে আর কি। দ্য এলিজাবেথানস ওয়ার প্রি অকুপাইড উইথ লাইফ। এলিজাবেথানরা যেন আগে থেকেই তাদের রাইটিং এর ভেতরে একটা লাইফ যেন প্রি অকুপাই করেছিল, মানে তাদের রাইটিং এর ভেতরে প্রাণবন্ততা ছিল, স্পিরিট ছিল, স্ট্যামিনা ছিল, এসব ছিল। বাট দ্য জ্যাকোবিয়ানস ইউজ টু ডিরাইভ এ সর্ট অফ ইনফার্নাল প্লেজার ইন প্রেজেন্টিং দ্য ড্রেডফুল স্পেকটাকলস অফ ডেথ। কিন্তু আমাদের যে জ্যাকোবিয়ান যারা ছিল তারা হচ্ছে এক ধরনের ইনফার্নাল হচ্ছে প্লেজার তারা দেখিয়েছে, নারকীয় এক ধরনের আনন্দ দেখিয়েছে তাদের এই মৃত্যুর যে দৃশ্যগুলি সেই দৃশ্যগুলিতে, মানে এক কথা প্রচন্ড নিষ্ঠুরতা তারা দেখিয়েছে। দ্য নোট অফ সার্টেইনটি অ্যান্ড আনস্টেডিনেস প্রিভ্যালেন্ট ইন দ্য জ্যাকোবিয়ান ওয়ার্ল্ড অফ থিঙ্কিং ফাউন্ড এ ক্লিয়ার অ্যান্ড ফটোগ্রাফিক রিফ্লেকশন ইন দ্য ড্রামা অফ দিস এজ। বলা হচ্ছে এই যুগের যে ড্রামা, সেই ড্রামাতে আমরা একটা ফটোগ্রাফিক রিফ্লেকশন দেখতে পাই বা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাই, সেটা হলো যে এই নাটকগুলোতে আনসার্টেইনটি ছিল, অনিশ্চয়তা ছিল, স্টোরিগুলো কার পরে কোনটা কিভাবে আসতেছে নিশ্চিত না। আবার এখানে একটা আনস্টেডিনেস রয়েছে, মানে কোহিশন কোহিরেন্স এরকম কিছু নাই ঘটনার ভেতরে আর কি। এই কোহিশন কোহিরেন্স যেন নাই, সুসামঞ্জস্যতা নাই, ইমব্যালেন্স রয়েছে এই ডিকেডেন্ট প্লের। In Webster's The Duchess of Malfi we notice clear and vivid impressions of this decadence, both in respect of form and content. বলছে ওয়েবস্টারের এই ডাচেস অফ মালফির ভেতরে আমরা দেখতে পাবো ক্লিয়ারলি এবং পরিষ্কারভাবে এখানে ইমপ্রেশন দেখতে পাবো যে এই ডিকেডেন্সের, এবং এখানে হচ্ছে এটা ফর্ম এবং কন্টেন্ট দুই দিক থেকেই, মানে লুজ টাইপ অফ হচ্ছে রাইটিং। তোমরা ওই যে আমি তোমাদেরকে পড়ালাম না একটু, ওই যে ট্র্যাজেডি সম্পর্কে ধারণা দিলাম পোয়েটিক্স, তো পোয়েটিক্সটা আমি আবার পুরোপুরি পড়াবো। ওখানে আমি তোমরা দেখতে পাবা যে লুজ প্লট, তারপরে প্লট কেমন হবে, নাটকের প্লটগুলো কেমন হবে, মানে ফর্মগুলি কেমন হবে, কন্টেন্ট কেমন হবে, এগুলো সব বলবে। তো ওই জায়গাটাতে যখন আমরা পড়বো তখন আমরা এগুলো জানতে পারবো যে এটার ফর্মটা কেমন হওয়া উচিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যাকোবিয়ান এজটাকে বলা হচ্ছে ডিকেডেন্ট এজ, এবং এই এজের যে রাইটিংগুলোকে বলা হচ্ছে, বিশেষ করে প্লে নাটকগুলোকে, সেগুলোকে বলা হয় ডিকেডেন্ট প্লে। কারণ ঠিক তার আগের এজ এলিজাবেথান এজটাতে লিখেছেন হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার নাট্যকার হিসেবে তো ওয়ার্ল্ড ফেমাস, তো তার নাটকের সাথে এর পরবর্তী সময়ের যে নাটকগুলি সেগুলোতে আমরা কোয়ালিটি, স্পিরিট, ভ্যালু সব দিক থেকে দেখতেছি খুবই উইক। তো আগের এজের তুলনায় পরের এজটা হচ্ছে ডিকেডেন্ট, মানে আগের ভ্যালুটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্যই বলা হচ্ছে এটাকে ডিকেডেন্ট হচ্ছে এই এজ বা ডিকেডেন্ট টাইম, এবং এই যুগের নাটকগুলোকে বলা হচ্ছে ডিকেডেন্ট প্লে। যেমন ডাচেস অফ মালফি এটা একটা ডিকেডেন্ট প্লে। এখানে ডিকেডেন্ট প্লের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটার ভেতরে আনসার্টেনটি রয়েছে, আনস্টেডিনেস রয়েছে, এটার ভেতরে এক ধরনের ইনফার্নাল প্লেজার রয়েছে, ইন প্রেজেন্টিং দ্য ড্রেডফুল স্পেকটাকল অফ ডেথ,
অর্থাৎ মৃত্যুর যে ভয়ঙ্কর দৃশ্যটা সেটা প্রেজেন্ট করতে গিয়ে এক ধরনের নারকীয় নিষ্ঠুরতা দেখানো হয়েছে এখানে, যেটা সফট সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়নি। আচ্ছা, এই তিনটাই বৈশিষ্ট্য হচ্ছে ডিকেডেন্ট প্লের আর কি, মেইন যে বিষয়টা। এরপরে যে এইখানে এই কথাগুলো রয়েছে যে অ্যান আনএক্সটিংগুইশেবল ইনস্টিংক্ট ফর ব্লাড চিলিং, অর্থাৎ রক্ত হিম করে দেওয়ার একটা অনুভূতি ক্রিয়েট করবে। হেয়ার রেইজিং হরর, এখানে চুল খাড়া করে দেওয়ার মতো হচ্ছে তোমার হরর দেখানো হবে। হুইচ অ্যাকিউমুলেট অন হররস হেড ইজ দ্য মোস্ট কমন ফিচার অফ রেভেন্স ট্র্যাজেডি। রেভেন্স ট্র্যাজেডির এটা একটা বৈশিষ্ট্য আর কি, ভয় থাকবে এখানে। তো এই ডাসেস অফ মালফি যখন আমরা পড়বো এখানে আমরা এগুলো দেখতে পাবো আর কি, খুব ভয়ঙ্কর। এবার আসে মেলোড্রামা কি। মেলোড্রামা এক কথায় সাধারণ যে ড্রামাগুলি সেগুলোকে বলা হয় মেলোড্রামা, যেখানে সেন্সেশনাল বিষয়গুলো থাকবে, আবেগ অনুভূতি এগুলো থাকবে। দেখো মেলোড্রামা এটা তোমরা অনেক সময় হয়তো বিভিন্ন নাটক সিনেমাতেও দেখেছো যে নায়ক নায়িকারা বলতেছে তুমি কি মেলোড্রামা করতেছো নাকি। তো মেলোড্রামা এক কথায় যে কোনো ড্রামাকেই মেলোড্রামা। ধরো রেভেন্স ট্র্যাজেডি, এটাও এক ধরনের মেলোড্রামা, কারণ ওখানে প্রচন্ড রকমের সেন্সেশনাল অ্যাক্টিভিটি রয়েছে, ইমোশনাল অ্যাক্টিভিটি রয়েছে, এক্সাইটিং রয়েছে, সেজন্য। তো আমরা তারপরেও দেখি এখানে, চলো। মেলোড্রামা ইজ এ সেন্সেশনাল, এক্সাইটিং অ্যান্ড ইমোশনাল ড্রামা ইউজুয়ালি উইথ এ হ্যাপি এন্ডিং। মেলোড্রামা যেটা হবে সেন্সেশনাল হবে, এক্সাইটিং হবে, ইমোশনাল হবে এবং সাধারণত এটার হ্যাপি এন্ডিং হয়ে থাকে মেলোড্রামা। অরিজিনালি it is a dramatic composition in which music was used or an opera in the broad sense, অথবা এটাকে বলা যেতে পারে একটা অপেরা। and during the Italian Renaissance there was no distinction between opera and melodrama, এবং রেনেসান্সে যে অপেরা এবং মেলোড্রামার মধ্যে মূলত কোনো রকমের পার্থক্য ছিল না। তোমরা যারা একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকো, এই যে উত্তরাঞ্চলের দিকে, তোমরা মাদারের গান নামে এক ধরনের গান হয়তো তোমরা জানো কিনা, এরকম কেউ জানো? একটু হাই হ্যালো বলতে পারো। মাদারের গান গ্রাম্য অঞ্চলে, তো এই মাদারের গান হচ্ছে এক ধরনের মেলোড্রামা। হ্যাঁ, বা আরেকটা যদি এর যে আরেকটা উন্নত সংস্করণ সেটা হচ্ছে যাত্রাপালা। যাত্রাপালাও এক ধরনের মেলোড্রামা। তো যাত্রাপালার চাইতে মাদারের গানটা বেশি ভালো আর কি, মানে মেলোড্রামার উদাহরণ হিসাবে। তাহলে দেখো মেলোড্রামার বৈশিষ্ট্য কি, এটা সেন্সেশনাল হবে, এক্সাইটিং হবে, ইমোশনাল ড্রামা হবে, সাধারণত হ্যাপি এন্ডিং হয়ে থাকে, এবং এর ড্রামাটিক কম্পোজিশনের ক্ষেত্রে এটাকে মিউজিক ইজ ইউজড, মিউজিক ব্যবহার করা থাকে। এটা সাধারণত অপেরা টাইপের হতে পারে ব্রড সেন্সে, এবং ডিউরিং ইটালিয়ান রেনেসান্সের সময় কোনো ডিস্টিংশন ছিল না এই অপেরা এবং মেলোড্রামার ভেতরে। ইট ওয়াজ এ ড্রামা দেন উইথ ইনসিডেন্টাল মিউজিক, এখানে ঘটনাক্রমে ঘটনার বাঁকে বাঁকে আসলে মিউজিক থাকতো। ওই মাদারের গান যখন তোমরা যদি কেউ দেখে থাকো জীবনে, তোমরা অবশ্য দেখোনি, 2000 সালের আগের কাহিনী এগুলো সব আমরা দেখতাম। এগুলো হচ্ছে ধরো আগে তো আর ইয়ে ছিল না, এত ডিজিটাল ডিভাইস তো আর ছিল না। ইনফ্যাক্ট 2000 সালের আগে বাংলাদেশের এই গ্রাম অঞ্চলের দিকে তো আসলে কোনো মোবাইল টোবাইলই ছিল না, বা 2010-এর আগে এত অ্যান্ড্রয়েড এগুলো তো ছিল না অত ভালো, যার জন্যে আগে এই গ্রাম অঞ্চলের তোমার দেখা যাচ্ছে যে শহর থেকে নাটক করে যারা, তাদেরকে হায়ার করে নিয়ে আসতো, যাত্রার প্লেয়ারদেরকে নিয়ে আসতো, এটা সেটা করতো আর কি, করে তারা নিজেরাই নাটক করতো। ওই দেখা যাচ্ছে সিরাজউদ্দৌলার পার্ট করতো, এইরকম ভাবে আসলে সব স্টেজের উপরে এগুলো পারফর্ম করে করে মজা নিত। আচ্ছা, অ্যান অপেরিটা উইথ মোর অর লেস স্পোকেন ডায়ালগ, এখানে কম বেশি স্পোকেন ডায়ালগ থাকতো আর কি এই অপেরার ভেতরে। ইন দ্য 18th century Handel used both the term in classifying his plays separately, thus bringing about the demarcation between opera and melodrama। বলা হচ্ছে 18th সেঞ্চুরিতে হ্যান্ডেল নামে একজন লোক, তিনি মূলত এই অপেরা এবং মেলোড্রামাকে সেপারেটলি আসলে তিনি ইউজ করেন, বা তার আগে এটাকে একই ধরা হতো ইটালিয়ান রেনেসান্সের সময়। ডিউরিং দ্য টাইম প্লেস ওয়ার রিটেন ইন ফ্রান্স, এবং যে সময় ফ্রান্সে নাটক লেখা হতো,
which laid emphasis on music, sensationalism, spectacle and happy ending। এবং ওই সময়টাতে ফ্রান্সে যখন লেখা হতো তখন এই চারটা বিষয়ের উপরে তোমার হচ্ছে খুব বেশি করা হতো, জোর দেওয়া হতো। স্পেকটাকেল কি, এটা যখন আমরা পোয়েটিক্স পড়বো তখন আমরা বুঝবো ভালো করে। In course of drama, melodrama depicted the conflict of despicable evil and extraordinary good as embodied in the hero, who was always a symbol of magnanimous virtue, and the villain who signified mischief and weakness in the play। বলা হচ্ছে যে ইন কোর্স অফ ড্রামা, মানে বিশেষ করে মেলোড্রামার ক্ষেত্রে মেলোড্রামা যেটা করে থাকে সেটা হলো যে খুব বাজে রকমের মানে মন্দ ঘটনা দেখায় বা কাজকর্ম দেখায়, এবং একই সঙ্গে গুড যে এক্সট্রাঅর্ডিনারি গুড, এই দুইটার ভিতরে একটা কনফ্লিক্ট দেখায়। মানে খুব ভালো একজন হিরো এবং খুব খারাপ একজন ভিলেইন, এইরকম আর কি দেখায়। এবং এখানে হিরো তাকে হচ্ছে খুবই ম্যাগনানিমাস হিসেবে উপস্থাপন করা হয়, তার ভেতরে যত বড় বড় কোয়ালিটি সব রয়েছে। আর ভিলেইন তাকে একেবারে খুবই মিসচিভ এবং খারাপ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়, ঠিক যেমন আমাদের বাংলা সিনেমাগুলি আর কি। Plays in the 19th century England, ranging the subject from the supernatural to domestic life, used melodrama abundantly। এবং 19th সেঞ্চুরিতে নাটক যেগুলো সেগুলো সুপারন্যাচারাল এলিমেন্টের চাইতে তখন ডোমেস্টিক লাইফটাকে বেশি ফোকাস করতে থাকে এই মেলোড্রামার ভেতরে। ডোমেস্টিক লাইফ বলতে ধরো এমনি আমাদের মানে আগে যেটা হতো যে ভূত প্রেত এই জিনিসগুলো নিয়ে আসা হতো নাটকের ভেতরে, পরবর্তীতে যেটা হলো যে ডোমেস্টিক লাইফ, মানুষের সাধারণ মানুষের জীবন, এইগুলোকে মেলোড্রামাতে নিয়ে আসা হলো। দ্য ডাচেস অফ মালফি ইজ এ মেলোড্রামা, এবং ডাচেস অফ মালফি একটা মেলোড্রামা। এখানে সুপারন্যাচারাল কিছু আমরা পাবো না, বাট আমরা যেটা পাবো ডোমেস্টিক এলিমেন্ট পাবো। ডোমেস্টিক এলিমেন্ট বলতে যে ওই যে বললাম যে একটা বোন, এই ডাচেস হচ্ছে একটা বোন আর কি, বোন এবং তার দুই ভাই কার্ডিনাল এবং ফার্দিনান্দ, এই দুইজন তার এই বোনের হাজবেন্ড মারা যাওয়ার পরে তার দুই ভাই চিন্তা করে যে আচ্ছা এই আবার চুপ করে আমার কোথাও বিয়ে করে ফেলে কিনা, তো তাই তাকে পাহারা দেওয়ার জন্য একজনকে নিয়োগ দেওয়া হয়, বজলাকে, স্পাইগিরি করার জন্য। এই বজলা তাকে চেক করতে থাকে এবং চেক করতে গিয়ে একটা সময় দেখে যে এই আমাদের ডাচেস সে হচ্ছে টক ফল খাচ্ছে, এটা সেটা খাচ্ছে, তার শারীরিক পরিবর্তন হচ্ছে। তখন এটা ফিল করে এরা বজলা যে আচ্ছা এই নিশ্চয়ই কোথাও বিয়ে হয়েছে এবং সে প্রেগনেন্ট হয়েছে, কনসিভ করেছে। এবং আলটিমেটলি দেখা যায় যে হ্যাঁ, এবং লাস্টলি যেটা দেখা যায় যে ওটা হচ্ছে তারই অধীনস্থ একজন, ডাচেস মানে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এসে, তো তারই অধীনস্থ একজনের সাথে তার প্রেম এবং সেখান থেকে তার মানে বাচ্চা হয়। এরপরে যেটা হয় যে তাকে বন্দি করে তার দুই ভাই, এবং বন্দি করার পরে আসলে এই যে বজলা সে আসলে এখানে ট্রিক খাটায়, সে ওই দুই ভাইয়ের উপরে প্রতিশোধ নিতে গিয়ে দুই ভাই, এবং দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা যায়, এরপরে এই ডাচেসও মারা যায়, মানে সবাই ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো সব মারা যায়। আমরা সামনের দিন এটা পড়বো আর কি, তাহলে আমরা এখানে সব জানতে পারবো। তো এই হচ্ছে কাহিনী। তোমরা এই তিনটা টার্ম একটু জানার চেষ্টা করো, এই তিনটা টার্ম লাগবে। এটা শুধুমাত্র এটাতেই না, তোমাদের ওই শর্ট নোট হিসাবে বা পার্ট বি তে যে প্রশ্নগুলি আসে সেগুলোতে আসবে। হোয়াট ইজ রেভেন্স ট্র্যাজেডি, রাইট এ নোট অন ডিকেডেন্ট প্লে, অথবা রাইট এ নোট অন মেলোড্রামা, এইসবভাবে আসে। আচ্ছা, এই যে আমাদের সময়গুলোতে যে 4 সালে 6 সালে এগুলো এনইউতে এসেছিল আর কি। ওকে, তো আজকে আমার ক্লাসের এই পর্যন্তই ছিল। তোমরা সামনের দিন ডাচেস অফ মালফি পড়বো, তারপরের দিন আমরা লিঙ্গুইস্টিক্সে চলে যাব। তো তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দিই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, থার্ড ইয়ারের রুটিন দিছে নাকি? আমি যতদূর জানি দেয়নি, এখনো দেয়নি। ওকে স্যার। স্যার হচ্ছে একটা মানে কোশ্চেন ছিল আর কি। বলো স্যার হচ্ছে মানে লিঙ্গুইস্টিকটার আগে লিটারারি ক্রিটিসিজমটা যদি শুরু করতেন। আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটাই করতে হবে একসাথে। একসাথে বলতে আমি হয়তো 3-4-5টা লিঙ্গুইস্টিক্স নিয়ে ক্লাস নিব, তারপরে আমরা আবার ক্রিটিসিজমে যাব। ক্রিটিসিজম
মানে একভাবে যদি ক্রিটিসিজম পড়ি তাহলে দেখবা হচ্ছে পড়ার মজা হারিয়ে ফেলেছো, ঘুম ধরতেছে, ভাল লাগতেছে না। আবার যদি একভাবে লিঙ্গুইস্টিক্স পড়ি তাও সেক্ষেত্রেও তাও এর একই কাজ হবে। এই জন্য আমরা যেটা করবো যে হয়তো দেখা যাচ্ছে লিঙ্গুইস্টিক্সে পোয়েটিক্স পড়বো, পড়ে এসে আমরা অন্য একটা গল্প টল্প পড়ে আবার যাব হচ্ছে মানে ইয়েতে পরের যে ক্রিটিসিজম সেখানে, এইরকম করবো, একটু সাফল করবো। সাফল না করলে আসলে মজা পাবা না। আর আমি সবই পড়াবো, এটা অরিড হওয়ার কিছু নাই, ওকে স্যার। অরিড হওয়ার কিছু নাই, সবই পড়াবো। এবং যখন যেটা লাগবে তার আগে সেটা, যেমন এই যে এই 3টা টার্ম যে আমাদের লাগবে সামনের দিন, এটা আমি এই যে আজকে পড়াই দিয়ে দিলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলো। আমরা কি রামজিলালের বই কিনবো, রামজিলাল স্যারের বই কিনবো নাকি ডক্টর সেন স্যারের বই কিনবো? এটা ডিপেন্ড না, করে, কোনটা ভালো? এক একটা বই এক একটা বই এক একজনে লিখেছেন ভালো। তো এক্ষেত্রে যেটা করবা, তুমি লাইব্রেরি থেকে একটু সময় দিতে হবে। লাইব্রেরিতে গিয়ে 2টা বই নিবা, নিয়ে ওপেন করে একটু এই যে এসব টার্ম এগুলো একটু পড়ার চেষ্টা করবা। যেটাতে মনে হবে যে তোমার ভালো লাগতেছে সেটা নিয়ে নিবা, বা সিনিয়রদের কাছে এটা জিজ্ঞাসা করতে পারো যে তাদের। এটা তো সিলেবাসে লেখা আছে যে কোন কোন মানে হচ্ছে পয়েটের বই নিতে হবে। হ্যাঁ এটাও থাকে, তবে ওইখানে একটা ব্যবসায়িক বিষয়টা সে থাকে, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি টুক্তি এসব থাকে। তো ওইটা না, তোমার পড়ে যেটা ভাল লাগবে সেটা নিতে হবে। জি স্যার। আচ্ছা, আর কেউ কিছু বলবা? ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।